আমরা কিন্তু বাথরুমে লুকিয়ে থাকতাম, তাদেরকেও বাথরুমে লুকিয়ে রইত। ভিজিটিং আমারে বাথরুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে রাখতো অনেকে। আমিও ছিলাম 2 দিন। আর্মিরাই ঢুকতে পারতো যে কোনো সময়, কোনো কেউ বাতা দিবার মতো কিছু ক্ষমতা ছিল না। কিন্তু ভিজিটিং আমার এখানে অনবরত ইয়ে ঢুকে, এটা যে সৈনিকরা ইয়ে ঢুকতো, সৈনিকরা তো বেশি দুষ্টা। দেখলাম যে জাতির পিতা যখন ভাষণ দিচ্ছিলেন, মানে এইরকম ভাষণ আর এইরকম দরাজগুলার ভাষণ আর শুনি নাই। যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুদ্ধদিনের গল্প অনুষ্ঠানে। আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা রোমা রায় চৌধুরী চক্রবর্তী। আমরা ওনার সম্বন্ধে আজকে জানব। প্রথমেই বলে নিচ্ছি, উনি 7ই মার্চ 1971 সালের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ একদম সরাসরি রেসকোর্স ময়দানে শুনেছিলেন। তখন ওনার বয়স ছিল মাত্র 17 বছর। তিনি তখন লেখাপড়া করতেন ঢাকা মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটে। মার্চ থেকে মে মাস পর্যন্ত যুদ্ধকালীন সময়ে তিনি সেবা শুশ্রূষা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। তারপরে মে মাসের পরবর্তীতে কলকাতার অস্থায়ী ব্রেস হাসপাতালে, যেটা অবস্থিত ছিল বনগাঁয়ে, সেখানে তিনি যুদ্ধের সময়টা যুদ্ধাহতদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত রাখেন। এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে ওনার নিজের এলাকা চুপাতলায় উনি যারা গরিব দুঃখী মানুষ ছিল তাদেরকে বিভিন্ন সময়ে সেবা শুশ্রূষা দেন। তো আজকে আমরা তার সম্বন্ধে জানবো। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমি যতদূর জানি, আপনি যখন 7ই মার্চের ভাষণ শুনতে যান তখন আপনি একদম কিশোরী। তখন 7ই মার্চের ভাষণ শুনতে যাবেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমরা তো নির্বাচনের পরেই, এই 70-এর নির্বাচনের পরেই কিন্তু আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিলেন ওনারা বুঝতে পেরেছিলেন যে হয়তো একটা সমস্যা কিছুটা দাঁড়াবে। তারপরে তো ক্রমান্বয়ে তাদের সাথে, পাকিস্তানিদের সেনাবাহিনীর সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা চললো, অনেক সভা হচ্ছে, কিন্তু সভাতে কোনো ফল হচ্ছে না। তখনই মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুঝতে পেরেছিলেন যে একটা সমস্যা, বিরাট সমস্যা সৃষ্টি হবে। কিন্তু এত বড় সমস্যা সৃষ্টি হবে সেইটাও তো হয়তো বুঝতে পারেন নাই। কিন্তু তখনই আমরা কিন্তু যেমন ভার্সিটির ছেলেরা, তারপরে মেয়েরা, ছেলেরা ট্রেনিং দিয়েছেন, মেয়েদেরকে মেয়েরা ট্রেনিং দিয়েছেন। আমাদের এই নার্সিং হোস্টেলেও আইসা ওনারা বলছেন যে যারা মানে চাও দেশ স্বাধীনতার জন্য, মানে দেশের স্বাধীনতার জন্য যদি তোমরা কিছু করতে চাও তাইলে আসো। তখন আমি কিছু অগ্রগামী ছিলাম সবসময়ই, কারণ আমার পরিবারেও কিন্তু আমার কাকা একজন এই ব্রিটিশ খেদা আন্দোলনে, উনিও সেই যুদ্ধে গিয়ে আজ পর্যন্ত উনার কোনো খবরই নেই। তবে আমার ব্লাডের মধ্যে সেই স্বাধীনতার সেই রক্ত প্রবাহিত হচ্ছিল। অতএব আমিও রেডি ছিলাম, আমিও গেলাম, ট্রেনিং দিয়েছি, এদিকে নার্সিংও করছি, এদিকে আবার ট্রেনিংও দিছি। বুঝতে পেরেছিলাম, তাই তো ট্রেনিং নিয়েছি আগেই। নির্বাচনের পরেই আমরা দলে দলে গেছি, কিন্তু আমরা কিন্তু চাকরি করতাম, তাও আমরা গেছি। তখন কিন্তু চাকরি কে করে আর কে ছাত্র সেটা কিন্তু বুঝার ছিল না। সারা বাংলার জনগণই চায় যে বঙ্গবন্ধুকে, জাতির জন্য পিতা বঙ্গবন্ধুকে যাতে পূর্ব পাকিস্তানের মানে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী দেওয়া হোক, সেটা সবাইরই মনে মনে ইচ্ছা ছিল এবং প্রকাশ্য ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছি, দলে দলে গেছি সবাই। এক একদিন এমন মিছিল শুরু হইতো যে ঢাকা শহরের মধ্যে গাড়ি উড়াও অনেকে চলতে, মানে গাড়িতে চলাও অসুবিধায় দাঁড়াইতো। তবু আমরা গেছি। অনেকেই অনেক মানে স্বেচ্ছাসেবী সংগঠন, আওয়ামী লীগ, তারপরে যুবলীগ, ছাত্রলীগ যারা ছিল তারা তো অনেক গেছে, কিন্তু যারা চাকরিজীবী তারাও গেছে। যাই হোক, তারপরে 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ শুনতে যাব। তখন আমার কিন্তু ডিউটি ছিল, আমার সাথে একজন মেয়ে ছিল মিলিতা অধিকারী, ওরও ডিউটি ছিল। আমাদের সকালবেলা ডিউটি আমরা চেয়ে নিয়েছিলাম যে আমরা ভাষণ দেখতে যাব, শুনতে যাব, দেখতেও যাব। তখন ভাষণে 2টার সময় বাইরে কিন্তু হোস্টেলে আইসি ভাতটা খেয়েই আমরা খালি শুধু কাপড়টা বদলেই আমরা রওনা হয়েছি। এখন রিক্সা সব দেখা যায়, মানুষ, অগণিত মানুষ যাচ্ছে। আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম আপনি যে রিক্সা করে রেসকোর্স ময়দানে গিয়েছিলেন। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম। সেই ড্রাইভারও নাকি মানে রিক্সা ভাড়া নিতে চাননি। রিক্সা ভাড়া নিতে, তখন একটা রিক্সা, খালি রিক্সা যাচ্ছে,
রিক্সা ড্রাইভার বলছে ভাষণে যাবেন, শেখের ভাষণে যাবেন, মানে শেখ সাহেব যেন তো সবাই বন্ধু, এইরকম ভাষা ব্যবহার করছে সে। শেখের ভাষণে যাবেন? হ্যাঁ যাব, রমনা রেস কোর্স মাঠে। তখন আমরা উঠলাম, 3 জন ছিলাম, লুৎফা বেগম 3 জন উঠলাম। উঠার পরে আমাদের নামাইয়ে দেওয়ার আমরা পয়সা দিতে পারিনি, ও পিছন ফিরে ফেলছে। আরে ড্রাইভার সাহেব, ড্রাইভার ভাই নিয়ে যাও, পয়সা নিয়ে যাও। শেখের বাসনে আসলে পয়সা লাগে না। আসলে এটা থেকেই প্রমাণিত হয় যে আসলে আপামর সব জনতাই সেদিন খুবই উৎসুক ছিল ভাষণের জন্য। উৎসুক ছিল আসলে, এতেই বোঝা যাচ্ছিল যে আমাদের যেটা আমরা আওয়ামী লীগ সরকার যা চাচ্ছে, বা পূর্ব বাংলার জনগণ, তখন তো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের জনগণ যা চাচ্ছে সেটাই আমরা হবে, এবং আশাবাদী ছিলাম আমরা সবাই। ভাষণে যখন মানে শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিচ্ছিলেন আর আপনি তো একদম প্রত্যক্ষভাবে সেটা দেখছিলেন, তখন কেমন লাগছিল তাকে দেখে, মানে কি মনে হয়েছিল তখন? ছোট্ট একটা স্টেজ, এটা মানে আমরা অনেক দূরে ছিলাম, কাছে অনেক মেয়েরা ছিল, ডান পাশে অনেক মেয়েরা ছিল, বাম পাশে তো অনেক মানুষ, লাঠি, রিক্সা, নৌকা, কাঠের নৌকা, ওই যে নৌকার গলই, এইগুলা বাঁশ, শুধু বাঁশ আর বাঁশ। আপনারা যারা এখন দেখেন, আমরা প্রত্যক্ষ দেখেছি মানুষ এইভাবে আসছে। অস্ত্র এটা আমাদের বাঁশের লাঠি আর গলই, নৌকা, কাঠের নৌকা নিয়ে আসছে, এটা এইগুলো আমাদের অস্ত্র, বাঙালির অস্ত্র। আমরা অনেক দূর থেকে দেখছি। ওইখানে একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরের ওই সাইড থেকে একটা 2তলা বিল্ডিং যেমন ছিল, ওই 2তলার বিল্ডিং থেকেই আমরা দেখছি, অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। জাতির পিতার ভাষণের সময় ছোট্ট একটা স্টেজ ছিল, একটা টেবিল আর কয়েকটা মাইক, বেশি না, কয়েকটা মাইক ছিল। দেখলাম যে জাতির পিতা যখন ভাষণ দিচ্ছিলেন, মানে এইরকম ভাষণ আর এইরকম দরাজগোলার ভাষণ আর শুনি নাই। তাই হয়তো এই বঙ্গবন্ধুর ভাষণটা আজকে পৃথিবী বিশ্বসেরা ভাষণ হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা হওয়ার কথা, এতদিন হয় নাই, যে বিলম্বেও যে হয়েছে সেটি আমরা ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে। তখন বঙ্গবন্ধুকে মনে হয়েছিল যেন আমাদের নিজের ভাই। উনি যে এত ভোট পেয়ে, ৬৭টি আসন পেয়েও যে মানে নৌকায় পেয়েছে তাদের প্রতিনিধি, সেটা কেউই মনে হয়নি। সবাই মনে হইতো, আমার তো মনে হয়েছিল যে আমাদের বড় ভাই, পিতা হিসাবে নেয়, বড় ভাই, যেন আমাদের একজন গার্ডিয়ান, এরকম সবাই মনে হয়েছিল। এবং এই দরাজগুলা, এটা মানে এই ভাষণ শোনার পরে সবার মধ্যে একটা স্পিড চলে আসছে যে আমরা দেশ স্বাধীন করবই, স্বাধীন করবই। কিন্তু কিছু কিছু ভয়ও ছিল, উপরে হেলিকপ্টার, অনবরত হেলিকপ্টার চলছে, কিন্তু তাও ডরেন নাই, তাও উনি ভয় পায়েন নাই যে যুদ্ধের ডাক দিচ্ছেন। হ্যাঁ, এই জনগণও তো ভয় পাচ্ছে না, জনগণও তো দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে, বসবারও তো জায়গা নেই, দাঁড়িয়ে আছে সবাই। আর সবাই উৎসুক জনতা ভাষণ শুনছে, মানে এই দারুণ বড় একটা উৎসব। সেই ভাষণ যারা দেখছে বা যারা শুনছেন, যারা এখনও যারা শুনছেন বঙ্গবন্ধু সেই ভাষণ, 7ই মার্চের ভাষণ, যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো। আমি যদিও কিছু বলবার সময় পাই না, তবুও আমি সঠিকভাবে বলতে পারছি না, আমার মনে পড়ে, ভুল পড়ে যায়। বাঙালিকে আর দাবিয়ে রাখতে পারবে, বাঙালিকে আর দাবাইয়ে রাখতে পারবে না। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কি সুন্দর কথা! সেগুলো আসলে মনে হইলে এখনও যেন সেই আগের দিনে চলে যাই, ভুলে যাই সব কিছু, তখন বর্তমানটারই ভুলে যাই। তারপরে যখন ভাষণ শুনে মানুষ আসছিল, তখন মানুষের মানে চেহারার মধ্যে বা মানুষের অনুভূতিটা কেমন ছিল? যে ভাষণ শুনে যারা, যখন ভাষণটা শেষ হয়ে গেল, সবাই যখন ফিরছিল, তখন সবার কী রকম অনুভূতি হচ্ছিল? তখন সবাই যার যার পথে যাচ্ছে, আর বঙ্গবন্ধুর পিছনে তো অনেক মানুষ যাচ্ছে। বঙ্গবন্ধু যেদিকে যাচ্ছেন, ওনারা গাড়িতে উঠছেন, উনি প্রথম গাড়িতে উঠেন নাই মনে হয়, না প্রথমে হেঁটেই রমনা রেসকোর্স পার হয়েছিলেন। তারপরে ওনার পিছন দিয়ে সবাই যাচ্ছে, আমরাও হেঁটে হেঁটে কোথায় রিক্সা পাবো, রিক্সা ড্রাইভারও তো এইখানে, তার রিক্সার এইখানে চলে আসছে। আমাদের রেসকোর্স তো বেশি দূরে না মেডিকেল হোস্টেল থেকে, আমরা হেঁটে হেঁটে চলে আসছি। মানুষের যে আনন্দ, মানে জান দিতে রাজি, সবাই এক ডাকে প্রস্তুত, আমরা প্রাণ দেব, দেশ স্বাধীন হোক, এইটাই চেয়েছিল। তো 7 মার্চের পরে যখন 25শে মার্চ ছিল, তখন নিশ্চয়ই আপনি ঢাকায় অবস্থান করছিলেন। তখন কেমন, মানে কিরকম হয়েছিল 25শে মার্চের রাত্রের ঘটনাটা একটু শুনবো।
7 মার্চের ভাষণের পরেও যখন তারা ক্রমান্বয়ে তারিখ করে ক্রমান্বয়ে তারা একটার পর একটা তারিখ করে যাচ্ছে, কোনো রকম কোনো ইয়ে হচ্ছে না, তারপরে তো বুঝতে পারছেন হয়তো নেতৃবৃন্দ যে আমাদের দেশে বিরাট আন্দোলন হবে। তো আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের যা অস্ত্র আছে সেই নিয়ে। এই তো আমাদের ঝাঁপিয়ে তো পড়ছে, অনেক থানাতে তো বাঙালি যারা ছিল ওনারা থানার অস্ত্র নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবং কি থানার অনেক ওসি, আমাদের বিয়ানীবাজারের থানার ওসি সাহেবও এই ইয়েদের সাথে মানে বাঙালিদের হাতে অস্ত্র ভান্ডার খুলিয়ে দিয়ে উনিও বাড়ছিলেন। বলে এখন তো ওরা আসলে তখন আমারও তো আগে আক্রমণ করবে, ওসির দায়িত্ব তোমার অস্ত্র তুমি রাখবা, সেই অস্ত্রই নেই, অস্ত্র ভান্ডার খোলা, তাহলে তো আমারও বাগা দরকার। উনি অস্ত্র ভান্ডার দিয়ে উনি চলে গেছে। তো 25শে মার্চের রাত্রের পরে দেশের কি মানে ঢাকার কি অবস্থা ছিল 26শে মার্চ সকালে? 25শে মার্চের রাত্রে মানে 11টা বাজে নাই মনে হয়, তখন তো সবার হাতে হাতে ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, ওই 11টার দিকেই হবে, দেখি গাছ কাটার আওয়াজ। ওই যে জগন্নাথ হলের পাশে গাছ, বড় বড় গাছগুলো ছিল, সেই গাছ কাটার আওয়াজ। তখন যারা উৎসুকী মানে উদ্যোগী আর কি এইসব, যেমন আমি, নুরজান আপা, তারপরে আরও কয়েকজন, আমরা গেটের সামনে গেছি, গেট থেকে তো বাইরে দিতে পারবো না মেয়েরা। তখন দারোয়ান ভাই দেখুন না গাছ কাটার কিসের আওয়াজ, ওই শহীদ মিনার পাশেই তো গাছ কাটতেছে। দারোয়ান বলছে আমি গেট লাগাইয়ে যাই, যখন হাউসকিপার বোকা দিবে তখন বলবেন আমি আসতেছি। হাউসকিপার বোকা দিবে, তুমি গেট রেখে গেছো কেন? তখন উনি গেট লাগাইয়া, দারোয়ান ভাই গেট লাগাইয়া গেছে, ওই বড় বড় গাছ কাটতেছে ছেলেরা। কেন? বলে ব্যারিকেড দেবে। ও ব্যারিকেড দেবে, কৃষি ব্যারিকেড দেবে, তো আমরা বুঝতে পারিনি, যে মেশিন গান নিয়ে যে আসবে তা তো আমরা জানি না। যাই হোক, তারপরে রাত্রে 11-12টার দিক থেকেই শুরু হইল যে এই অজস্র বোমা, এই খান ফাটা আওয়াজ। বারান্দার মধ্যে বেরিয়ে গেলাম, ওখানে আমি যে রুমে ছিলাম এগুলো সব টিচারদের রুম আছে চতুর্দিকে, আর আমরা 3 মেয়ে ছিলাম একটা রুমে, আর সব টিচাররা একতলাতে ডান পাশে। তো টিচাররাও বারান্দায় বসে ফ্লোরের মধ্যে বসে, ম্যাডাম এখন কী করা যাবে? জানি না আমরা কি করব, আমরা বলতে পারি না, আমরা তো ভয়ে পাচ্ছি, কি করব। তখন শুধু গুলির আওয়াজ, বোমার আওয়াজ, গুলি শুধু না, বড় বড় যে কান পাটা আওয়াজ এইরকম। পিছনে তো ইঞ্জিনিয়ারদের সাহেবদের হোস্টেল কোয়ার্টার ছিল, এইদিকে জগন্নাথ হল। তখন দেখি হাউসকিপার বলছে এই মেইন সুইচ অফ করো, কারেন্ট চলে গেছে। তখন মেইন সুইচ না, তখনও কারেন্ট যায় নাই, মেইন সুইচ অফ করো। তখন এই বড় মেইন সুইচ, এত বড় মেইন সুইচ, দারোয়ানোর পাত্তা নাই, দারোয়ান চলে গেছে। মানে এই আওয়াজে দারোয়ানও মনে কোথায় গেছেন দেখি না, দারোয়ান বাইরে। শেষে গিয়ে আমরা মেইন সুইচটা অফ করলাম, অফ করে হলাম, দেখি গিয়ে জগন্নাথ হল অবস্থা। আমি আর লুৎফা আর মিলিতা আরও নুরজান আরও কয়েকটা মেয়ের ছিল, তারা গিয়ে আমরা 3 তলায় উঠলাম। উঠার পরে 3 তলা ছাদের উপরে যাইতে সবাই আর সাহসে দিচ্ছে না। আমি হামাগুড়ি দিয়ে ওই যে ওই রকম থাকে না, ফাঁক থাকে ছাদের, ওইদিকে তাকাইলাম। তাকাইতে গাছ তো বেশি, তবে গাছ কিছু খাটা হয়েছে, এটা দাঁড়াইলে দেখতাম না, দাঁড়াইতে তো পারছি না, ভয় লাগতেছে যে গুলি করে তো লাগবেও আইসা। তখন ওই দেখলাম যে জগন্নাথ হলে কিছু গাছের আড়ালে, হলের ভিতরে গাছ কাটেনি, রাস্তার গাছগুলো কাটছে ছাত্ররা, মানে গুলি চলের অনবরত গুলি চলতেছে, সেখানে গুলি হচ্ছে, বোমা ফালানি হচ্ছে, কিছু দেখলাম। দেখে শেষে আমার সাথে এই চলে আয়, ও আমি চলে আসলাম। আর নুরজান আপা আমার পিছনে ছিল। নুরজান আপা বলতেছে না ইয়ে যাওয়া ঠিক নাই, হঠাৎ গুলি এসে পড়বে। নিচে আসলাম, নিচে আসে রুমে আসলাম। রুমে আসার পরে তো সারা রাত্রি এইভাবেই চললো। আজান যখন পড়লো তখন দেখা যায় একটু স্থিমিত হইল, আজানোর পরে আবার শুরু হইল। তারপরে 6টা বাজলো, তখন দেখা যায় একটু নীরব। তখনও আমাদের হোস্টেল হাউসকিপার, সুপারিনটেন্ডেন্ট ওনারা বললেন সবাই হসপিটালে চলে যাও। হসপিটালে যাব, হসপিটাল গেট তো এখানে রাস্তা থেকে দেখা যায়, কি করে যাব এত মেয়েরা। তখন আমরা কী করলাম, ওই যে মেডিকেল কলেজ হোস্টেলের মানে মেয়েদের হোস্টেল, ওই দিক দিয়ে ফুল গাছ আছে, ফুল গাছ পাতাবারের গাছ, এই গাছের চিপা দিয়া হামাগুড়ি দিয়ে সবাই আমরা গেলাম। গিয়া দেখি এখানে আউটডোরের ভিতরে অনেক নেতারা এখানে বসে আছেন ফ্লোরের মধ্যে। একজন নেতা দিলাম একটা চেয়ার মনে কোথা থেকে আনছে, সেখানে বসা। তখন সবাই ওই দিকে চলে আসতেছি আমরা। তখন আমি আবার একটু এইগুলো তো ইন্টারেস্টেড বেশি ছিলাম, ভাই এখন আমরা কি করব, ভিতরে যাও, আল্লাহর নাম লো, ভিতরে যাও বললেন উনি আমাকে। তো আমার লুৎফা একটু বেশি কথা বলস, আমি বললাম জিজ্ঞেস করি না, আপনার উৎসাহ তো সবসময় নেতৃবৃন্দ, উনারা তো জানে আমরা কি করব, ভিতরে যাও, আল্লাহর নাম লো। গেলাম ভিতরে,
গিয়ে হসপিটাল থেকে আমাদেরকে 9 নম্বর 10 নম্বর 11 আর 12 সাইডটা মানে যেসব সিট নাই মেয়েরা লাগে আর কি, এটা মেয়েদের ওয়ার্ড, যে সিট নাই সেখানে সিট নাও, মানে রুগী নাই যে সিটে, ওইখানে বসলাম কত সময় বৈশা বৈশা, রুগীরাও কিন্তু ভয় পেয়ে গেছে। তখন 26 মার্চ ওই দিনটা কি শুরু হইল আবার, আর আগুন, ওই আগুন তো বলি নাই, সারা রাত্র যেইভাবে আগুন, কোথায় কোথায় আগুন জ্বালে, চিৎকার, ইস মানুষের চিৎকার শোনা যায়, খালি একটা আওয়াজ শোনা যায়। আশেপাশে কিছু বাচ্চাইনটোর চিৎকারও শোনা গেছে, মানুষেরও চিৎকার শোনা গেছে কিছু ভয় পাইয়া। পরদিন দেখি যে কাউয়া খাক আছে না, কাকে খা করে ডেড বডি খাইয়াও তার কিন্তু ভালো লাগতেছে না, কুকুরেও ডেড বডি খায় না, এইরকম অবস্থা। 26 মার্চ সকালবেলা এখানেও আলম বাই ছিলেন মেডিকেল কলেজের, মনে হয় উনি ছাত্রলীগের কোনো নেতা ছিলেন হয়তো, আমরা তো জানি না, আমরা তো তাদের সাথে না, আমরা তো মেডিকেলে পড়ি না। তো আলম বাই দেখলাম ছোট্ট একটা ট্রানজিস্টার নিয়ে উনি 9 নম্বর ওয়ার্ডে আসছেন, এটা চিলড্রেন ওয়ার্ড আর কি, ওই 9 নম্বরের ওয়ার্ডে না 8 নম্বর যেন, যাই হোক উনি বসছেন ওই ফ্লোরের মধ্যে বসছেন, বৈশা উনি খবর শুনতেছেন, এত মানুষ যারা সবাই খবর শুনতে রাজি, ইচ্ছা কি খবর দেয়। তখন সবাই চিন্তিত, 1 নম্বর মার্শালো, 2 নম্বর মার্শালো, 13 নম্বর মার্শালো, একটু স্পষ্ট শুনিয়া যে একটা বলছে, টিক্কা খান বলতেছে যে পূর্ব পাকিস্তান ধুলিসাৎ, কত নম্বর মার্শালো জানি না, তবে পূর্ব পাকিস্তান ধুলিসাৎ সেটা শুনছি, আর কিছু শোনা যায় না, মানে খানে খানে খবর শোনায়, কেন স্পাইও তো থাকতে পারে। রাত্রি বুর হইল, বুর হওয়ার পরে ও তখন শুনলাম ওই রেডিওতে বললো যে 7টা থেকে 12টা পর্যন্ত কারফিউ থাকবে না, সবাই চলাফেরা করুক। এই যে শুরু হইল মানুষের যাওয়া, কিছু কিছু মানুষ লুকাই লুকাই যাওয়া শুরু করছে, যে মানুষ যাইতে শুরু করলো কিছু। হবিগঞ্জের একটা লোক ছিল জগন্নাথ হলে, সে এখানে আইসা মানে উঠছিল, সে আর তার চাচা আসছিল, সিলেট থেকে গেছিল হবিগঞ্জ থেকে, যে বঙ্গবন্ধুরে গদি দেওয়া হবে তো আনন্দ ফুর্তি করার জন্য, সেও ছাত্র, হবিগঞ্জ কোন কলেজের ছাত্র, চাচাও মনে একটু ইন্টারেস্টেড, উনিও গেছে। যাওয়ার পরে উনার মুখের মধ্যে গুলিটা পড়ছে, নাক সহ মুখ সহ নাই টুকুরা, এখন এত কিছু বলতে পারতেছে না, আর দিয়ে খালি লড়াই ওরকম করে দেখায়, জল খাইতো অন্ধকারের মধ্যে। আমি সেলাইন একটা কাটিয়া নিয়ে দিছি, সেলাইনের মুখ কাটিয়া, হয় না খাইতো নাই, বিশ্বাস করে না, এ সময় ও দেখো আমি খাই, আমি খাইলাম, খাইয়ে তার এলাম, তো এসে খাইছে, একটু সেলাইন জল খাইলে তো একটু ব্লাড সার্কুলেশন বাড়বো, দেখে কিছু খাইছে। এরপরে আর 29 তারিখ তখন আমরা আমরা কিন্তু বুদ্ধি করে চলে গেছিলাম অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারে হসপিটালের সবচেয়ে নিরাপদ জায়গা থাকে, মানে ভিতরে রাখে, হসপিটালে চলে গেছিলাম। 28 তারিখে হসপিটালেই ছিলাম আমরা অপারেশন থিয়েটারে। আর 29 তারিখে একজন প্রফেসর ছিলেন, নাম আমার মনে নেই, উনি বলছিলেন যে অনেক রুগী, খালি জল নাই, কারেন্ট নাই, এর জন্য আমরা পারিয়ান না, তার নাইলে আমরা কিছু অপারেশন করলে কিছু রুগী বাঁচত। এখন সেলাইন কিছু ইস্যু আছে, পারবে নাকি রুগী নিয়ে আসতে? আমি বললাম স্যার এখানে একটা ছেলে আছে হবিগঞ্জের, ও তোমার দেশের? বলে জি, তো নিয়ে আসো। ও ট্রেসারে করে নিয়ে গেলাম অপারেশন থিয়েটারে, অপারেশন করো। বললাম স্যার আমি তো এগুলো পারি না। পারবে, সুইচ লাগাও। সুইচ লাগাইলাম, তো বাঁকা সুইচ লাগাইলাম, কিছু তো একটু শিখছিলাম, তো লাগানোর পরে দেখো এই যে সুইচ লাগাই তো নড়তেছে রুগী, আমি না বলে এই তো হয়ে গেছে, চামড়া মরি গেছে, মানে মাংসটাও একবারে ব্লাড যাইতে তার ভিতরে কোনো চৈতন্য নাই। যাই হোক তবুও একটু লাগাইলে শেষে হইব, সার্কুলেশন বাড়বে, ব্লাড সার্কুলেশন বাড়বে। দিলাম, উনি আমারে অনেক করছে, আরও নিয়ে আসো রুগী। আর এই রুগীরে কিন্তু তুমি স্যালাইন দিতে হইব, দিনেও অনেকে 3টা স্যালাইন দিতে হইব। পারবে? ফার্মু স্যার। নিয়ে বেডও রাখলাম, বেডও খালিও আছে অনেকগুলা, তো রাখলাম। এইরকম 5-6 জন রুগীর এইরকম হাত এইদিকে, আর একটা রুগীর এইরকম হাতের ওইদিকে অনেক গুলি, মনে বেশি গুলি লাগছে, তো তার হাড্ডি দেখা যায়, কিন্তু মাংস আছে কিছু কিছু আর কি, মাংস জড়িয়ে পড়ে গেছে, তো তারও ব্যান্ডেজ উন্ডিজ করে সেও বাঁচছে। প্রায় 3 মাস আপনারা এরকম মানে যুদ্ধাহতদের? আমি মার্চ, এপ্রিল, মে মাসে আমি ফার্স্ট উইকে তখন দেখলাম যে এখানে ওই যে হিন্দু ভারতে নিয়ে যাচ্ছে দেশ, হিন্দুদের মারো, তখন দেখলাম যে বিহারি 2টা মেয়ে ছিল নার্সিংয়ে, ওরা কিন্তু আমাদেরকে চিনে,
এবং ও যদি তারা যদি নূরজাহান আর শামীমা নূরজাহান আর শামীমারা তো চলে যেত, তারা ওই যে আর্মিদের হসপিটাল করছিল সেখানে তাদেরকে নিত, কোনো বাঙালি নার্স নিত না তারা এখানে। ও তারা সেখানে যাইতো, চিকিৎসা করতো। ওরা যদি আমাদেরকে কোনো রকম কোনো দৌড়াইয়া দেয়, অনেক মেয়েরারেও কিন্তু দৌড়াইয়া দিছে, বা বাইরে যারা গেছে অনেকে ইজ্জত নিয়েও আসতে পারছে না, হয়তো লজ্জায় বলতেছে না। আপনি তো তখন মাত্র একদম কম বয়সের মানুষ, তখন কি মানে তাদেরকে দেখে মানে বাঁচানোর টার্গেটটাই বেশি ছিল, যেরকমই পারেন তাদেরকে বাঁচাবেন এইটাই এইটাই মনের মধ্যে ছিল। তারপরে যখন যে ভারতে দেশ নিয়ে যাচ্ছে হিন্দুদের মারো, তখন কিন্তু অনেক ইয়ে করছি, মানে ভয় পেয়ে গেছিলাম। আমার বোনে বলতেছে যে চলো, তখন আমার বোনের খবর পাইলাম যে উনি কেরানীগঞ্জ আছে, উনি আসলো, এসে স্কুল থেকে বেতন নিল, বেতন নিয়ে উনি মানে কইল এখন আর আমার আমরা এখানে না থাকাইটাই ভালো, কারণ আমাদেরকেও চিনে তোমারেও চিনে, কেউ যদি ধরাইয়া দেয় তাইলে তোর বিপদ। আর ইংলিশও যে ভাষা ছিল, আমরা ভাষার পাশে বিহারি ভাষা ছিল, এরা মানুষের আমাকে দেখছে আউটডোরে করে দিন, কিন্তু আমাদেরকে কোনো খারাপ ব্যবহার বা আমাদেরকে ধরাইয়া দেয় নাই, কিছু করে নাই। আমি অনেক হসপিটালে অনেক ডাক্তাররা ছিল, যেমন বাঙালি ডাক্তার ভালো, হয়তো ইয়ে আছে, ইংসা আছে অন্যের, আমরা কিন্তু বাথরুমে লুকিয়ে থাকতাম, তাদেরকেও বাথরুমে লুকিয়ে রইতাম। ভিজিটিং আমারে বাথরুমের মধ্যে লুকিয়ে রাখতো অনেকে। আমিও ছিলাম 2 দিন বাথরুমে, ভিজিটিং আমারে যখন আর্মিরা ঢুকতে পারতো যে কোনো সময়, কোনো কেউ বাতা দিবার মতো কিছু ক্ষমতা ছিল না, কিন্তু ভিজিটিং আমার এখানে অনবরত ইয়া ঢুকে। এটা যে সৈনিকরা ইয়া ঢুকতো, সৈনিকরা তো বেশি দুষ্টা, আর যারা অফিসার যারা এরা একটু আত্মসম্মান বোধ আছে, তারা একটু চক্ষু লজ্জাও আছে, মানে মানুষের সামনে একটু তাদের এইটুক ছিল। তাদের তো একটা আইনও তো আছে, আর্মিরও তো একটা আইন আছে, তাদেরও তো হেড আছে। তারপরে চলে গেলাম ইন্ডিয়াতে যাইতে যে সমস্যা, এটা তো অনেক বড় সমস্যা, এগুলো তো বলাও যাবে না এই অল্প সময়ের মধ্যে। তারপরে ইন্ডিয়াতে গেলাম, যাওয়ার সময় একটা ঘটনা, কুষ্টিয়াতে নদী পার করে একজন মাঝি দিনালি, আচ্ছা দিনালির গল্প, দিনালির নদী পার করে দিছে, মানে 5 মিনিট আগে কিছু মুক্তিযোদ্ধা বা ইয়ে হলে মানে নদী পার করে দিছে। তারপরে আমরা কি দিনালির নৌকায় ছিলেন তখন? না, আমি ছিলাম না, দিনালির নৌকা ইয়ে করতেছে, মানে মানুষ পার করতেছে। তখন তারপরেই আমরা গেছি, আমরা গ্রুপে ছিলাম, আমরা মনে 22-23 জন ছিলাম। তো আমরা 2 নৌকাতে পার করছি দিনালি। নদীটার নাম আমার মনে নাই, তখন আর নদীর নাম আর জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নাই, পার হইতে পারলেই। আমরা নদী পাইরিয়া আর নদী উপরেই আর কি ধান ক্ষেত, আর বৃষ্টির সময় তো মে মাস, এরপরেও একটু পরেও দেখা যায় এটা রাস্তা দিয়ে যে আর্মির গাড়ি 2টা আসছে, 2টা জিপ, তখন ডাকতেছে দিনালির বাইরে। আমরা তো দূর থেকে মুক্তিযোদ্ধা বাইরা, কিন্তু আমরা আগে বাইরেছে, পার হয়েছে, তারা কিন্তু পিছন দিকে তাকাইতেছে, নিশ্চয়ই তারা সংবাদ জানে তো পাঞ্জাবিরা তাদের লোক সাথে আসবে বা তাদেরকে ফলো করতেছে। তখন তারা পিছন দিকে তাকাই বাঁশি বাজানোর সাথে তারা ও দেখে গাড়ি, আমরাও জানখতের মধ্যে লুকিয়ে মুক্তিযোদ্ধা বাইরে লুকিয়ে। তারপরে দিনালিকে বলতেছে এরা আইসা নদীর পারে, রাজাকারও ছিল তো, বাঙ্গালায় কথা বলছে, বুঝতে পারলাম বাঙালি রাজাকার, আর্মিও ছিল সাথে। এই আমাদেরকে নদী পাই করে দাও। তখন ও দিনালি ভাই বুদ্ধি করে বললো যে ভাই, তখনই তো আজানদের, ভাই নামাজটা পড়ে নেই, তারপরে দিমুনি আপনাদেরকে পার করিয়া। তখন তার উদ্দেশ্যটা হইলো এই যে মুক্তিযোদ্ধা ভাইদের আমি 10 মিনিট আগে পার করছি, তারা একটু দূরে চলে যাক, বা তারা একটা নিরাপদ আশ্রয়ে যাক, এর মাঝে এতগুলা মানুষের পার করলাম, তারা একটা নিরাপদে যাক, তারপরে এদেরকে আমি নামাজ পড়তে এরা একটা ব্যবস্থা করতে পারবে, বা গাছের নিচে বা গাছে উঠতে পারবে, যাইও ব্যবস্থা করতে পারবে। ভাই আমি নামাজটা পড়ি নি কইতেও একটা বকা দিছে, তারা বকা দিয়েও দিনালির গুলি করিয়েছে। দিনালির এইখানে মনে গুলি পড়ছে, এইখানে পড়ছিল গুলি। দিনালি গুলি পড়ার লগে দিনালি মানে এইভাবে অজু করতে লাগতেছে নদীতে, আর এর মাঝে ভাইয়ের মধ্যে গুলি করে দিনালি বুদ্ধি করে নদীর মধ্যে পড়ে গেছে। যদি দিনালি নদীতে না পড়তো তাইলে দিনালির ঝাঁঝরা করে ফেলতো তারা, আর বুদ্ধি করে জলের মধ্যে চাপ দিয়ে পড়ে গেছে। আর জলের মধ্যে পড়ে তার ডুব সাঁতার চিনত দিনালি ভাই ডুব সাঁতার দিয়ে অনেক দূর চলে গেছে। তারা অনেকক্ষণ অপেক্ষা করিয়া আর দেখতে সন্ধ্যা হয়ে যায় না, আর বৃষ্টিও নামতেছে। থানালিও তো ওই যে রাজাকার যারা ছিল এরাও তো তারা নদী পাইরিয়া নৌকাটা নিয়ে আসতে পারতো, কিন্তু দেখছে সন্ধ্যা হয়ে যায়, আর এর মাঝে বৃষ্টি আসতেছে, তাতে একটু আপনারা তো খুব ভয়ে করতেছেন। আর আমরা তো মরণ অবস্থায়, মানে এই ধান ক্ষেতের মধ্যে এই তো মরণ সামনে, মানে
1 মিনিটের ভিতরে মরণ হইতে পারে বা 10 মিনিটের ভিতরে হতে পারে, এইটা আমরা মানে তখন তো এরকম মরণ অবস্থা। ঝুঁকে ধরতেছে না সাপে কামড়াচ্ছে, এই দিকে খেয়াল নাই তো আমাদের। তারপরে কি করলাম, দিনালি ভাই পড়ে গেছে, এরপরে তারা গেছে গিয়া বকাউকা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই মুক্তিযোদ্ধা ভাই 2 জন দাঁড়াইছে, দাঁড়াইয়েও দেখছে যে তারা গাড়ি চলে গেছে। এখন তারা আবার উঠছে, উঠিও গেছে দিনালিরে খুঁজতে। আর দিনালি অনেক দূর গিয়ে খালি নাক বাসাইয়া দেখতেছে এরা গাড়ি গেল কিনা। ওখন আবার দিনালির আবার এই সেই নৌকাতেই আসতেছে। ওখন তারা আইসেই হচ্ছে, আমি ভাই আমি আর পা নিয়ে আর নাড়াইতে পারতেছি না, খুব কষ্টে হাত দিয়ে আর 1 পা দিয়ে নাড়াইতেছি। তারা দিনালিরে তুলছে, দিনালি তোলা লাগলো, দিনালির মনে সেন্স ভালো ছিল না, খাদের মধ্যে তুলিয়েই তারা যে কোনো ব্যাপারে যে কোনো প্রকারে ওকে বাঁচাইতে হইব, তাহলে আপনারা আসেন আমরা যাই কইয়া তারা দিনালিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা তো যাই হোক অনেক কষ্টে এখান থেকে বাইর হইলাম, বা আর এক বাড়িতে ছিলাম, যশোর এক বাড়িতে আমরা ছিলাম একদিন। তারপরে তাদের বাড়ির আরও মানুষ নিয়ে আমরা আর গেলাম আর কি ইন্ডিয়াতে যাওয়ার পরেও মুক্তিযুদ্ধ অফিস 45 প্রিন্সিপ স্ট্রিট আছিল মুক্তিযুদ্ধ অফিস, আর 8 নম্বর সার্কুলার রোড 2টা আছিল। তো আমরা গেছিলাম 45 প্রিন্সিপ স্ট্রিটে। যাওয়ার পরে এইখানেও পাইছিলাম রাজশাহীর একজন এমপি ছিলেন জাহাঙ্গীর সাহেব, উনি তখন ব্যাংকে চাকরি করতেন, সোনালী ব্যাংকে চাকরি করতেন। আরেকজন ছিলেন সরোয়ার্দী কলেজের প্রফেসর মাহবুব সাহেব, আরেকজন খন্দকার আব্দুল হান্নান, রাজবাড়ি মুনার বাড়ি। তারপরে আমরা সেখান থেকে ওই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা নাম দিলাম। দেওয়ার পরে তারা আমাদের বললো, স্পাইংয়ের জন্য আমি নাম দিয়ে দিয়েছিলাম। আমার বড় বোন বলছে স্পাইং করলে ইজ্জত তো রক্ষা হবেই না, আর আরও প্রাণও যেতে পারে না, স্পাইংয়ে যেতে পারবে না। ও তো নার্সিং করছে, নার্সিং ট্রেনিং জানে, তো ও তো পারবে নার্সিং করতে। ও ডক্টর আসলা যে হুসেন আলী, ডক্টর হুসেন আলী ছিল পররাষ্ট্র সচিব ছিলেন না, উনি রেড ক্রস থেকে সাহায্য নিয়ে তো পদত্যাগও করছিলেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব থেকে পদত্যাগ করিয়া রেড ক্রস থেকে সাহায্য নিয়ে তারপরে এই যে অস্থায়ী হসপিটাল করলেন। সেই হসপিটাল যেদিন উদ্বোধন হয় সেই দিন ডক্টর আশাবুল হক চুয়াডাঙ্গার উনি ছিলেন, আর ওই যে হুসেন আলী, ডক্টর হুসেন আলী ছিলেন। ওই সেই দিনালি কিন্তু সব প্রথম রুগী আমাদের। এই দিনালির পা বনগাঁ হসপিটালে এতটুকু কাটা হয়েছে, তারপরে ইনফেকশন হয়ে গেলো আবার এতটুকু, শেষে আমরা হসপিটালে আসার পরে এতটুকু কাটা হইল। সেই দিনালি এই জুন মাস থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত আমরা দেশ স্বাধীন হওয়ার পর দিনালিরে আমরা তার বাড়িতে পৌঁছাইয়া দিয়া আমরা আসছি। আচ্ছা, তাহলে অনেক মানে প্রথমত হচ্ছে 7ই মার্চের ভাষণ, তারপর 25শে মার্চের কালো রাতের আপনি একজন মানে প্রত্যক্ষ সাক্ষী, তারপরে যুদ্ধ। এখন যে যুদ্ধ করার পরে যে দেশ স্বাধীন হইল, এখন কেমন লাগে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এত বড় একটা যুদ্ধে ছিলেন, ইন্ডিয়ায় পালিয়ে যাওয়া, সব মিলে এখন কি মানে স্যাটিসফ্যাকশন আছে নাকি যে এই দেশের প্রতি যে আমরা যুদ্ধ করছি, কষ্ট করেছি, এখন কি সেই স্বাধীনতাটুকু আসছে কিনা? না, স্বাধীনতাটুকু সম্পূর্ণরূপে আসবে না, কারণ হলো দেশ স্বাধীন হওয়ার পরেই যে আমাদের স্বাধীনতা বিরোধীরা ছিল তারা এত তৎপরে উঠছিল দেশ স্বাধীন হওয়ার পর, তা নাইলে জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হতেন না, শহীদ হতেন না। যদি এই দেশে শুধু মুক্তিযোদ্ধা বাইরেই থাকতেন বা স্বাধীনতার পক্ষে জনগণ বেশি মানে সবাই থাকতেন, তাইলে জাতির পিতা এইভাবে শহীদ হতেন না। আজকে আমরা 75-এ জাতির পিতাকে কারা হত্যা করলো? দেশের মানুষ, সেই বাঙালিরে। কিন্তু আমাদের এই বাঙালি জাতির পিতারে হত্যা করলো, সেইটা তো মানিয়ে নেওয়া যায় না কোনো মতে। তো ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিলেন। আপনার কাছ থেকে আমরা যুদ্ধের অনেক মানে অনেক জিনিস হয়তো আমরা জানতাম না, আজকে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাংলা ভিউ টিভিকে সময় দেওয়ার জন্য।